চলে এসেছে চরকিতে নুহা সুমায়নের 200 ওয়েব সিরিজের তৃতীয় এপিসোড অন্তরা। এর আগে 2 পর্বে আমরা দেখেছি পাপ, লোভ কিংবা ভাগ্য কিভাবে মানুষের জীবনের নিয়ামক হয়ে ওঠে। এবারের গল্পটা একটু অন্যরকমের। গ্রামগঞ্জে প্রায়ই আমরা মানুষকে বলতে শুনি, জিনের যদি কখনো কোনো সুন্দরী মেয়েকে পছন্দ হয়, সেই মেয়েটিকে তারা তখন পজেস করে নেয়, আবার কখনো তুলে নিয়ে যায় অন্যত্র। শহরের ডাক্তাররা অবশ্য এই পজেসিভ ব্যাপারটা এমন একটা স্বীকার করতে চায় না, তারা ব্যাপারটাকে সিজোফ্রেনিয়া হিসেবে চালিয়ে দেয়। আমাদের আজকের গল্পে আমরা দেখব, যখন জিনের বাদশাহ পৃথিবীর এক নারীর প্রেমে পড়ে, তাকে গোলক ধাঁধায় আটকিয়ে রেখে সংসার করতে থাকে বছরের পর বছর। গল্পটা শুরু করতে হলে প্রথমে আমাদের চলে যেতে হবে প্রথম শোয়ের এপিসোড মিষ্টি কিছু কাহিনীতে। সেখানে মাহমুদ নামের একজন মিষ্টি দোকানদার ছিলেন। তার স্ত্রী ছিল অন্তরা। মাহমুদ মানুষ হিসেবে ছিলেন বেশ সাদাসিধে, তবে তার স্মৃতিশক্তি ছিল একটু দুর্বল। তিনি কোনো কিছু মনে রাখতে পারতেন না, নিজের স্ত্রীর সাথে স্পেশাল মুহূর্তগুলো ভুলে যেতেন। কোনো কাস্টমার কি মিষ্টি অর্ডার করেছে সেটা গুলিয়ে ফেলতেন। তার জীবনে এর মধ্যে ঘটে যায় পৃথিবীর সবচেয়ে অদ্ভুত একটা ঘটনা। আর সেটা হলো, একদিন তিনি দোকান বন্ধ করে বের হয়ে যাচ্ছিলেন, তখন শাটার উঠিয়ে দোকানে ঢোকে একজন বয়স্ক মানুষ। তার এক পা ছিল খোড়া। তিনি দোকানে ঢুকে মিষ্টি খেতে চান। মাহমুদ প্রথমে দোকান বন্ধ হয়ে গেছে বলে মিষ্টি না দিতে চাইলে সেই বয়স্ক লোকটি বিভিন্ন রূপ ধারণ করে তাকে ভয় দেখাতে থাকে। মাহমুদ বুঝতে পারে লোকটি মানুষ না, সে জিন। আমরা অনেকেই গল্প শুনেছি জিনদের মিষ্টির দোকানে এসে মিষ্টি খাওয়ার। মাহমুদের জীবনে সেটি বাস্তবে ঘটে। মাহমুদ মিষ্টি খাওয়ালে জিন খুশি হয়ে তাকে একটি শক্তি দেয়, সেটা হলো তার স্মৃতিশক্তি বাড়িয়ে দেওয়া। মাহমুদ এরপর থেকে সব মনে রাখতে পারে। তার স্মৃতি এত ভালো হয়ে যায় যে পৃথিবীতে কবে কোন ঘটনা ঘটেছে, কবে কোন খেলায় কোন খেলোয়াড় কত রান করেছে, কত উইকেট পেয়েছে, সবকিছু সে বলে ফেলতে পারে। মাহমুদ যেন হয়ে যায় চলমান বিশ্বকোষ। তাকে দেখতে এবং তার পরীক্ষা নিতে সবাই তার মিষ্টি দোকানে ভিড় করে, ফলে তার বিক্রি বাট্টাও বাড়তে থাকে। এর মধ্যে একদিন রাতে আবার সে জিন চলে আসে মিষ্টি নিতে, কিন্তু সেদিন মাহমুদের দোকানে সব মিষ্টি বিক্রি হয়ে গিয়েছিল। ফলে মিষ্টি না পেয়ে জিনটি রাগ করে চলে যায়। এরপর থেকে মাহমুদের শুরু হয় যত সমস্যা। তীব্র মাথায় যন্ত্রণা শুরু হয়, সেই সাথে তার মনে পড়তে থাকে জন্মের সময়কার স্মৃতি, মায়ের পেটে থাকার সময়কার স্মৃতি সহ সবকিছু। সে আলো আর সহ্য করতে পারছিল না। তার স্ত্রীর সাথে সে জিনের ব্যাপারটা আলোচনা করে। মাহমুদের মা সবকিছু শুনে বলে, জিন আগুনের তৈরি, তাদের সাধারণত পা খুঁড়িয়ে হাঁটার কথা না, শুধুমাত্র একজন ছাড়া, সে হলো জিনের বাদশাহ বা ইবলিশ শয়তান। মহান আল্লাহ তাআলা যখন ইবলিশকে স্বর্গ থেকে পৃথিবীতে নিক্ষেপ করার আদেশ দিয়েছিলেন, তখন উপর থেকে পরে তার পায়ে আঘাত লেগেছিল। এরপর থেকে সে পৃথিবীর মানুষের কানে খারাপ বুদ্ধি আর কুমন্ত্রণা প্রবেশ করাতে থাকে। সৃষ্টির সেরা জীব মানুষকে বিপদগামী করার জন্য। মাহমুদের ব্রেনের ক্যাপাসিটি আরও বাড়তে থাকে। তার মনে পড়ে যায় তার মায়ের পেটে থাকারও আগের মুহূর্ত, অর্থাৎ যখন তার রুহ এই পৃথিবীতে ছিল না। সেই গ্যালাক্সি সৃষ্টির শুরু, সেই মহাবিস্ফোরণ আর তারও আগের শূন্যতা, সব স্মৃতি মাথায় নিয়ে মাহমুদ মৃত্যুবরণ করে। মাহমুদ মারা যাবার পর তার কুলখানির অনুষ্ঠানের দিন তার সুখ সন্তপ্ত স্ত্রীর পাশেই আমরা দেখতে পেয়েছিলাম ছদ্মবেশী ইবলিশ শয়তানকে। এরপর থেকেই আমাদের আজকের এপিসোডের কাহিনী শুরু হবে। কেটে গেছে কয়েকটি বছর। সেদিন কুলখানির অনুষ্ঠানে অন্তরাকে পছন্দ হয় ইবলিশের। সে তাকে সম্মোহিত বা পজেস করে ফেলে। তার পুরনো সব স্মৃতি ভুলিয়ে দিয়ে তাকে নিজের হাতের পুতুল করে ফেলে সে। প্রতি রাতে দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙে অন্তরার। তারপর নিজ হাতে চা বানিয়ে দেয় সে তার বৃদ্ধ সঙ্গীকে। কনডেন্স মিল্ক এবং 6 চামচ চিনি দিয়ে বানাতে হয় তার চা, কারণ জিনেরা তো একটু বেশি মিষ্টি পছন্দ করে। ইবলিশকে প্রতিদিন প্রশ্ন করে অন্তরা, তোমার লেখালেখি কেমন চলছে? আর সেই কথা শুনে ইবলিশ প্রতিদিন চলে যায় নিজের লেখালেখির ঘরে। সেই ঘরে অবশ্য অন্তরার প্রবেশ নিষেধ। সেই ঘরে সব কাজ করে, মাঝে মাঝে বারান্দা দিয়ে আশেপাশে ছোট বাচ্চাদেরকে দেখে, আবার মাঝে মাঝে ফোনে পাশের বাড়ি ভাবির সঙ্গে গল্প করে। ঘুমিয়ে যায় দুঃস্বপ্ন দেখে, আবার পরদিন সকালে উঠে 6 চামচ চিনি দিয়ে চা বানিয়ে দেয় তার কল্পিত স্বামীকে। এইভাবেই একটা সাইকেলে চলতে থাকে অন্তরার জীবন। হঠাৎ তার বাসার নিচে একটা পিচ্চি মেয়ের আবির্ভাব ঘটে। মেয়েটার নাম ছিল মায়া। তাকে অন্তরা বাসায় ডেকে চকলেট খেতে দেয়। তবে এই মেয়েটি অন্তরাকে চিনত। অন্তরা আগে যে বাসায় থাকতো সেই বাসায় প্রতিবেশী ছিল এই মেয়ে। এতদিন পর অন্তরাকে দেখতে পেয়ে সে চিনতে পেরেছে। সে অন্তরাকে বলে দেয়,
যার সঙ্গে সে সংসার করছে সে আসলে তার আসল স্বামী নয়। তার আসল স্বামী মারা যাবার পর কুলখানির দিন এই লোকটার পিছু পিছু অন্তরা সবার সামনে দিয়ে চলে আসে। অনেকটা কুকুরছানা যেমন তার প্রভুর পিছু পিছু যায়, ঠিক সেরকম করে। এরপর থেকে অন্তরাকে আর কখনো সেই এলাকাতে দেখা যায়নি। অন্তরা অবশ্য ব্যাপারটাকে ঠাট্টা ছলে নেয়। ইবলিশও ব্যাপারটাকে ঠাট্টা হিসেবে ধরে নেওয়ার অভিনয় করে। সে জানায় পিচ্চি ঠিকই বলেছে, সে মানুষ নয়, শয়তান। সে অন্তরাকে বশ করে নিজের কাছে নিয়ে এসেছে। তবে সে মানুষকে খারাপ বুদ্ধি দেয় কানে কানে। খারাপ কাজটা তো মানুষই করে, তাহলে খারাপ বুদ্ধি দেওয়ার জন্য শুধু তাকেই কেন শয়তান বলা হবে? যে খারাপ কাজ করে সে কি আরো বেশি শয়তান নয়? এসব কথা বলতে বলতে পিচ্চি মেয়েটাকে বাসার দিকে এগিয়ে দিতে বের হয় ইবলিশ। তবে যেহেতু সে শয়তান, তার প্রতিটি লোক দেখানো ভালো কাজের পেছনেও থাকে অসৎ উদ্দেশ্য। মেয়েটি যেহেতু অন্তরাকে চিনে ফেলেছে, তাই তাকে আর বাঁচিয়ে রাখা যায় না। আবার তার পক্ষে সরাসরি কাউকে মেরে ফেলাও সম্ভব না। তাই খেলার মাঠে এক কিশোরকে সে ওয়াসা বাক্য মন্ত্রণা দিতে থাকে। সে বলে, মেয়েটাকে দেখতে ভালো লাগে, যদি তুমি ওকে আঘাত করো তাহলে আরো ভালো লাগবে। এসব কথা বলে সে কিশোরটির মনে একটা নেগেটিভ মনোভাবের জন্ম নেয়। কুমন্ত্রণের পরে ছেলেটি বাচ্চা মেয়েটিকে ধাক্কা দিতে দিতে রাস্তায় ফেলে দেয়। আর একটা গাড়ি এসে পিচ্চি মেয়েটাকে চাপা দিলে সেখানে বীভৎস মৃত্যু ঘটে তার। মেয়েটিকে এভাবে মরে যেতে দেখে বাসা থেকে ছুটে আসে অন্তরা। তার সবকিছু মনে পড়ে যেতে থাকে, কিভাবে তার কল্পিত এই স্বামী মেয়েটিকে মেরেছে, সবকিছু। কিন্তু সাথে সাথে শয়তান আবার তার খেলা দেখায়, অন্তরার পিছনে সব স্মৃতি ভুলিয়ে দেয়। হয়ে যায় ব্ল্যাকআউট। মোবাইলে আমরা যেভাবে রিসেট দেই ঠিক সেভাবে রিসেট হয়ে যায় অন্তরা। পরদিন আবার চুপচাপ চা বানাতে থাকে তার স্বামীর জন্য। কনডেন্স মিল্ক আর 6 চামচ চিনি দিয়ে চা। পরদিন অন্তরার মনকে আরো ডাইভার্ট করার উদ্দেশ্যে সময় কাটানোর জন্য একটা ম্যাগাজিন দেয় ইবলিশ। সেখানে হঠাৎ রাশিফল পাতাটা দেখে অন্তরা কৌতূহলী হয়ে ওঠে। হঠাৎ তার মনে হয় সে কোন রাশি, কবে তার জন্ম, তার বাবা মাকে, কিছুই আর মনে নেই তার। অন্তরা দৌড়ে লোকটির লেখার ঘরে যায়, কিন্তু কোনো কিছুই সে লেখা দেখতে পায় না। দুপুর হয়ে যায়, রান্না করতে থাকে অন্তরা। রান্নাঘরে ম্যাগাজিনে একটা কাপড়ের ছবিতে পুরুষ লোকটির মাথায় কলম দিয়ে একটা শিং আঁকা থাকে। দেখে চমকে যায় সে। এই 2 শিং বা ডেভিল হর্ন তো শয়তানের প্রতীক। সে দেখতে পায় প্রত্যেক বয়ামে বিভিন্ন জায়গায় দাগানো দূরে থাকুন, ওয়ার্নিং, সতর্কীকরণ, বিপজ্জনক, এই সমস্ত শব্দে কেউ যেন দাগিয়ে রেখেছে। মনে হচ্ছে কেউ যেন অন্তরাকে সতর্ক করার জন্য এসব শব্দ মার্ক করে রেখেছে, যে তার জীবনে বিপজ্জনক কিছু একটা হচ্ছে। অন্তরা ভয় পেয়ে যায়। সে চুপি চুপি টেলিফোন করে তার সে পাশের বাসায় ভাবিকে। ভাবি অবশ্য সবকিছু হালকাভাবে উড়িয়ে দেয়। এর মধ্যে অন্তরা হঠাৎ মনে হয়, এই ভাবি আসলে কে? এই ভাবির সাথে তার পরিচয় কিভাবে? আমরা বুঝতে পারি আসলে এই ভাবি নিজেও তার কল্পিত স্বামী ইবলিশের একটা কল্পিত চরিত্র। ইবলিশ নিজেই নারী কণ্ঠ করে নিজেকে পাশের বাসার ভাবির পরিচয় দিয়ে কথা বলে অন্তরার সাথে, যাতে সে নিঃসঙ্গ বোধ না করে। অন্তরা দৌড়ে নিচতলায় চলে যায়। সেখানে বাড়িওয়ালাকে প্রশ্ন করে যে অন্তরাকে সে কবে থেকে চেনে, কারণ অন্তরার বিয়ের আগের কোনো স্মৃতি মনে নেই। বলাই বাহুল্য, এই বাড়িওয়ালি নিজেও ছিল শয়তানের আরেকটা রূপ। সে অন্তরাকে বলে বিয়ের পর সব মেয়েই তার অতীত ভুলে যায়, এটা এমন কোনো সমস্যার কিছু না। অন্তরা সমস্যা প্রকট হয়ে উঠছে দেখে রাতে ইবলিশ তার সঙ্গে রোমান্টিক ডিনারের আয়োজন করে। সেখানে নরক থেকে মুখোশ পরা শিল্পী এনে করা হয় গান বাজনার আয়োজন, থাকে আস্ত খাসির রোস্ট। শয়তানের কথা শুনে যেই ছেলেটা পিচ্চি মেয়েটাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়েছিল, সেই ছেলেটা এখন শয়তানের দাসে পরিণত হয়েছে। ছেলেটা খুপিয়ে খাসিটার মাথা কেটে অন্তরার পাতে রাখে। অন্তরা এই দৃশ্য দেখে বমির উদ্রেক হয়। তারপর এসব বাদ দিয়ে সে ফল খেতে থাকে। ইবলিশ অন্তরাকে তার প্রথম প্রেমের গল্প বলা শুরু করে। সে প্রেমে পড়েছিল পৃথিবীর প্রথম সুন্দরী অর্থাৎ ইব্বা হাওয়া আলাইহিসসালামের কথা বলে। সে স্বর্গের বাগানে ঘুরতে ঘুরতে তার সঙ্গে প্রথম দেখা হয়। পরে সে তার এবং তার সঙ্গীর মধ্যে সাপ হয়ে ঢুকে যায়। তাদেরকে দিয়ে পাপ করায় সে। ইবলিশ পৃথিবী দেখেছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের অনেক কিছু দেখেছে সে। বিশ্বে প্রায় প্রত্যেক রাজা বাদশাকেই কুমন্ত্রণা দিয়েছে সে। সে জানে মানুষ কি চায়, পুরুষ কি চায়। পুরুষ চাই সৃষ্টি করতে, উপার্জন করতে, আর একটা সুন্দরী মেয়ে নিয়ে সংসার করতে। অন্তরাকে প্রথম দেখেই তার ইচ্ছে হয়েছিল পুরুষের মতো করে একজন নারীকে পাবে সে। সংসার করতে ইচ্ছে হয় তার। সেদিন রাত্রে আবারও দুঃস্বপ্ন দেখে অন্তরা। স্বপ্নে সে তার মৃত স্বামীকে দেখতে পায়। মাহমুদ তাকে বলছে, অন্তরা তুমি ঘোরের মধ্যে আছো। যখনই তুমি বুঝবে যে তুমি ঘোরের মধ্যে আছো, তখনই আবার সব ভুলে যাবে, বুঝবা আর ভুলবা। স্বপ্ন দেখে ঘুম ভাঙলে অন্তরা ঘরের মধ্যে মোমবাতি হাতে হাঁটতে বের হয়।
সারা ঘরে বিখ্যাত সব পেন্টিং। একটা ঈগলের শোপিজের পেছনে দেয়ালে সে একটা স্কার মার্ক দেখতে পায়। সেখানে লেখা ছিল মধ্যাহ্নশ। টান দিয়ে রঙের পথ ছাড়িয়ে দিলে সে নিচে লেখা দেখতে পায়, তোমার স্বামী মানুষ নয়। আটকে ওঠে অন্তরা। তার পা ঠেকে যায় নিচে একটা বক্সে। বক্স খুললে বের হয়ে আসে তার স্বামীর সঙ্গে তার ছবি। শুকনো ফুলের মতো তার সমস্ত অতীত তার মনের মধ্যে ভেসে ওঠে। সে বুঝতে পারে সে আসলে তার স্বামীর খুনির সঙ্গে সংসার করছে, কিন্তু আমরা দেখতে পাই তার পিছনে বসেছিল ইবলিশ। আবারও অন্তরাকে সব ভুলিয়ে দেয় সে। অন্তরার স্মৃতি হয়ে যায় ব্ল্যাঙ্ক। পরদিন সকালে ঘুম থেকে উঠে আবারও চা বানাতে থাকে অন্তরা। এভাবে প্রতিদিন ইবলিশ অন্তরাকে রিসেট করে দিয়ে সবকিছু ভুলিয়ে দিত। অন্তরা যদি কখনো পিচ্চি মেয়েটার কথা মনে পড়তো বা তার স্বামী মাহমুদের কথা মনে পড়তো, ইবলিশ তার স্মৃতি ভুলিয়ে আবারও নিজের পুতুল বানিয়ে রাখত। এভাবে বারবার ভুলতে ভুলতে অন্তরা মাঝে মাঝে উন্মাদের মতো আচরণ করা শুরু করে। হঠাৎ তাদের ল্যান্ডফোনে হাসপাতাল থেকে একটা কল আসে। অন্তরাকে জানায় তার আল্ট্রাসাউন্ড রিপোর্ট হাসপাতাল থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। অন্তরা দৌড়ে যায় সে বদ্ধ লেখালেখির ঘরে। এখানে এসে সে দেখতে পায় একটা মেডিকেল রিপোর্ট। সেই রিপোর্টে দেখা যায় অন্তরার সঙ্গে ইবলিশের মিলনের ফলে তার গর্ভে একটা মাংসপিণ্ড সৃষ্টি হয়েছে। তবে ইবলিশ হাহাকার করে বলে সেখানে কারো প্রাণ নেই, কোনো প্রাণ থাকতে পারে না, কেননা ঈশ্বর কোনো কিছু সৃষ্টির ক্ষমতা তাকে দেননি। ইবলিশ প্রতিদিন মানুষের মতো সুন্দর কিছু লেখালেখি করার চেষ্টা করে, কিন্তু সে ভালো কোনো কিছু লিখতে পারে না। অনেক চেষ্টা করেছে অন্তরার সঙ্গে নিজের ঔরসজাত সন্তান পৃথিবীতে আনতে, কিন্তু তাদের মিলনের ফলে ঝলসানো মাংসপিণ্ড ছাড়া আর কোনো কিছু উৎপন্ন হয় না। কারণ তাকে শুধু অনিষ্ট করার ক্ষমতা দেওয়া হয়েছে, তাকে ধ্বংস করার ক্ষমতা দেওয়া হয়েছে, মানুষের কানে কুমন্ত্রণা দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। কোনো সৃষ্টির ক্ষমতা ইবলিশকে দেওয়া হয়নি। ইবলিশের হাহাকার শুনে অন্তরার মন আরো বিষিয়ে ওঠে। ইবলিশ অন্তরাকে আদেশ করে তাকে ভালোবাসতে, তাকে মানুষ বানাতে। অন্তরা রিফিউজ করলে আবারও তার স্মৃতি ভুলিয়ে দেয় সে। শুধু কয়েকটি স্মৃতি তাকে রেখে দেয়। তার নাম অন্তরা, তার স্বামী লেখালেখি করে, আর প্রতিদিন সকালে কনডেন্স মিল্ক দিয়ে 6 চামচ চিনির চা খায়। আবার কখন অন্তরাকে শিখিয়ে দেয় সে অন্তরা তার স্ত্রী নয়, অন্তরা হচ্ছে তার কাজের মেয়ে, যাকে সে বিছানাতে শোবার অধিকার দিয়েছে। কিন্তু সমস্যা হলো অন্তরা কেন যেন এখন আর কোনো কিছু ভুলে যাচ্ছে না। তার সবকিছু মনে পড়ে যাচ্ছে বারবার। অন্তরা আসলে ইবলিশের হাত থেকে বাঁচতে চাইছিল। এক রাতে সে ইবলিশের বিছানার পাশে কাগজে আগুন ধরিয়ে দিতে থাকে। ইবলিশ দম্ভ করে বলে এই আগুন দিয়ে তাকে মারা সম্ভব নয়। তবে অন্তরার ধারণা মাটির মানুষ যেরকম মাটিতেই ফিরে যাবে, ঠিক তেমন আগুনের শয়তান হয়তো আগুনই শেষ হবে। আর এখন চারদিকে এত হানাহানি যে মানুষের এখন আর ইবলিশের কুমন্ত্রণার প্রয়োজন হয় না। নিজেদের মাথাতেই শয়তানের বুদ্ধি গিজগিজ করে। অন্তরা বুঝতে পারে ইবলিশের আছে শুধু ওয়াসা বা মন্ত্রণা দেওয়ার, কোনো কিছু করার সামর্থ্য তার নেই। প্রথম যেদিন সে ইবলিশকে তার পাশে দেখেছিল তার স্বামীর কুলখানির দিনে, সেদিন সে চেয়েছিল তার স্বামী হারানোর কষ্ট ভুলে যেতে। তার এই চাওয়ার কারণেই শয়তান তার কানে কুমন্ত্রণা দেওয়ার অধিকার লাভ করে। তখন তাকে পজেস করে, নিজের সাথে সুখী রাখবে এই মন্ত্রণে সম্মোহিত করে নিয়ে যায়। যখন পিচ্চি মেয়েটা অ্যাক্সিডেন্ট করে মারা যায়, অন্তরে মনে মনে চেয়েছিল তার মন থেকে এই দুঃসহ স্মৃতি যেন মুছে যায়। এভাবে সে নিজের স্মৃতিকে মুছে ফেলার জন্য শয়তানকে অ্যাক্সেস দিয়েছে নিজের মধ্যে। এখনো প্রতি রাতে শয়তান অন্তরাকে দুঃস্বপ্ন দেখায়, তার স্বামীর মৃত্যু দেখায়। অন্তরা তখন শয়তানের কাছে আশ্রয় চায়, সে যেন তার স্বামীর কষ্ট ভুলে যেতে পারে সেজন্য। এভাবেই মূলত সে ইবলিশকে অ্যাক্সেস দিয়েছে নিজের মনের উপর নিয়ন্ত্রণ নেয়ার। তবে অন্তরা এখন সব বুঝে গেছে। ইবলিশের চারপাশে আগুন ধরিয়ে সে ঘর থেকে বের হয়ে যেতে থাকে। কখনো পাশের বাড়ি ভাবি সেজে ফোন করে, কখনো বাড়িওয়ালা সেজে, আবার কখনোই সেই পিচ্চি মেয়ে সেজে অন্তরাকে আটকানোর চেষ্টা করতে থাকে ইবলিশ। বারবার বলতে থাকে, আমার থেকে পালাতে পারবে না তুমি, কারণ আমি তো সব মানুষের মধ্যেই থাকি। মানুষ আর শয়তানের পার্থক্য শুধু মধ্যাহ্নস এবং তালবস্যতে। রাতে আবার ইবলিশ স্বপ্ন দেখায় অন্তরাকে। স্বপ্নে অবশ্য অন্তরা মাহমুদকে চলে যেতে বলে, কারণ এতদিন মাহমুদের কষ্ট ভোলার জন্য সে ইবলিশের কাছে আশ্রয় চাইতো। এখন সে চায় মাহমুদ যে নেই সেই কষ্টটা করতে। সৃষ্টিকর্তা তার সৃষ্টি মানুষকে এমন পরিমাণ কষ্ট দেন না যেটা তারা সহ্য করতে পারবে না, ফলে মাহমুদ ঝাঁপ দিয়ে চলে যায়। অন্তরা কারো সাহায্য ছাড়া এবার ভুলতে চায় স্বামী হারানো কষ্ট। পরদিন সে ঘুম থেকে উঠে, এখন আর ইবলিশ নেই তার পাশে। আবারও সকালে চা বানায় সে, তবে এবার চা বানায় চিনি ছাড়া। কড়া করে রং চা তার নিজের জন্য। খাইনিটি এখানেই শেষ হয়। আমার কাছে তো কনসেপ্টটি অসাধারণ লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে নুহাস হুমায়ুনের 200 এই অন্তর এপিসোডটি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন।
ভালো লেগে থাকলে কিন্তু লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো মুভিতে।